আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। চেঙ্গিস খান পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তিত্ব যাকে একই সঙ্গে মহান বিজেতা এবং নিষ্ঠুর ধ্বংসকারী হিসেবে বিবেচনা করা হয়। তার জীবনের দুটি দিক একে অপরের সম্পূর্ণ বিপরীত। একদিকে তিনি ছিলেন অসাধারণ দূরদর্শী নেতা, সংগঠক এবং কৌশলবিদ। অন্যদিকে তিনি ছিলেন এমন একজন মানুষ যার হাতে লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন শেষ হয়েছে এবং যার নারীদের প্রতি আচরণ ছিল সম্পূর্ণ অমানবিক। তাকে সম্পূর্ণভাবে বুঝতে হলে তার জীবনের উভয় দিকই বিশ্লেষণ করা দরকার। চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। 1162 খ্রিস্টাব্দে মঙ্গোলিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট্ট গোষ্ঠীতে তার জন্ম হয়েছিল। জন্মের সময় তার মুঠিতে একটি রক্ত জমাট বাঁধা পিণ্ড ছিল বলে কথিত আছে, যা মঙ্গল বিশ্বাস অনুযায়ী ছিল মহান যোদ্ধার চিহ্ন। মাত্র 9 বছর বয়সে তার পিতা ইয়েসুগাই শত্রুপক্ষের বিষ প্রয়োগে মারা যান। পিতার মৃত্যুর পরপরই তার গোষ্ঠীর সদস্যরা পরিবারটিকে পরিত্যাগ করে চলে গেল। এই ঘটনা তার মানস গঠনে গভীর প্রভাব ফেলেছিল। মা হৈলুন এবং কয়েকজন ভাইবোন নিয়ে তাকে মঙ্গোলিয়ার বিস্তীর্ণ প্রান্তরে অত্যন্ত দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে। অনেক সময় বন্য ফলমূল, ইঁদুর এবং নদী থেকে ধরা মাছ খেয়ে দিন পার করতে হতো। এই চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে কাটানো শৈশব তাকে একদিকে যেমন শক্ত করেছিল, অন্যদিকে তার মধ্যে সীমাহীন প্রতিশোধ স্পৃহা ও কঠোরতার জন্ম দিয়েছিল। কিশোর বয়সে তার নিজের সৎ ভাই বেকতেরকে তিনি হত্যা করেছিলেন খাবার নিয়ে বিবাদের জের ধরে। এই ঘটনাটি তার জীবনের প্রথম হত্যাকাণ্ড এবং এটিই ইঙ্গিত দেয় যে প্রয়োজনে নিজের পরিবারের বিরুদ্ধেও তিনি সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। এরপর শত্রুপক্ষের হাতে বন্দী হয়ে গলায় কাঠের বেড়ি পরে দিন কাটিয়েছে। সেই অপমানের স্মৃতি তাকে আজীবন তাড়া করেছে এবং ক্ষমতা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তৈরি করেছে। চেঙ্গিস খানের জীবনের ইতিবাচক দিকগুলো অস্বীকার করা ঠিক হবে না, কারণ এই দিকগুলো না থাকলে তিনি কখনোই এত বড় সাম্রাজ্য গড়ে তুলতে পারতেন না। তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল ছড়িয়ে ছিটিয়ে থাকা মঙ্গোল গোষ্ঠীগুলোকে একত্রিত করা। এর আগে মঙ্গোল জাতি ছিল বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীতে বিভক্ত, যারা পরস্পরের সঙ্গে অনবরত লড়াই করত। চেঙ্গিস খান কূটনীতি, বিবাহজোট এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এই গোষ্ঠীগুলোকে একটি সংঘবদ্ধ শক্তিতে পরিণত করেছিলেন। এটি ছিল সত্যিকারের অসাধারণ একটি সাংগঠনিক কৃতিত্ব। চেঙ্গিস খান একটি বিশেষ আইনি বিধান তৈরি করেছিলেন যা ইয়াসা নামে পরিচিত। এই আইনের মাধ্যমে তিনি তার সাম্রাজ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। ইয়াসার অধীনে চুরি, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার কঠোর শাস্তির বিধান ছিল। মজার বিষয় হল, এই আইন অনুযায়ী সাম্রাজ্যের রাস্তায় একাকী ভ্রমণ করা সম্পূর্ণ নিরাপদ ছিল এবং বণিকরা নির্ভয়ে ব্যবসা করতে পারতেন। চেঙ্গিস খান যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নীতি অনুসরণ করতেন। তার সেনাবাহিনীতে জন্ম পরিচয়ের চেয়ে দক্ষতা ও আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হতো। একজন সাধারণ যোদ্ধাও বীরত্ব দেখিয়ে উচ্চ পদে উন্নীত হতে পারত। এই নীতি তার সেনাবাহিনীকে অত্যন্ত মনোবল সম্পন্ন ও কার্যকর করে তুলেছিল। ধর্মীয় সহনশীলতার বিষয়ে চেঙ্গিস খান ছিলেন তার সময়ের চেয়ে অনেকটা এগিয়ে। তার দরবারে বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এবং সামান ধর্মের মানুষরা পাশাপাশি কাজ করতেন। কোনো একটি ধর্মকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা তিনি করেননি। যদিও এর পেছনে কৌশলগত কারণ ছিল, তবু সেই যুগে এটি ছিল অসাধারণ একটি নীতি। চেঙ্গিস খানের আমলে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে বিকশিত হয়েছিল। বিখ্যাত সিল্ক রোড তার শাসনকালে সবচেয়ে বেশি সক্রিয় ছিল। পূর্ব থেকে পশ্চিমে পণ্য, জ্ঞান এবং সংস্কৃতির আদান প্রদান এই পথ ধরেই হতো। মঙ্গোল সাম্রাজ্য একটি বিশাল মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করেছিল, যা সেই যুগে অভূতপূর্ব ছিল। চেঙ্গিস খান একটি দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছিলেন, যা ইয়াম নামে পরিচিত। এই ব্যবস্থায় নির্দিষ্ট দূরত্বে ঘোড়া ও আরোহী প্রস্তুত রাখা হতো। এর মাধ্যমে বার্তা অত্যন্ত দ্রুতগতিতে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাত। এটি ছিল পৃথিবীর প্রথম কার্যকর ডাক ব্যবস্থাগুলোর একটি। চেঙ্গিস খানের অন্ধকার দিকগুলো এতটাই ভয়াবহ যে তা তার সমস্ত ইতিবাচক কৃতিত্বকে ছাপিয়ে যায়। তার আদেশে যে পরিমাণ মানুষ প্রাণ হারিয়েছে তা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাগুলোর একটি। শহর ধ্বংসের ক্ষেত্রে চেঙ্গিস খান ছিলেন নিষ্ঠুরতার চরম প্রতীক। যে শহর প্রতিরোধ করার সাহস দেখাত, সেখানে মঙ্গোল বাহিনী প্রবেশ করে সমস্ত পুরুষকে হত্যা করত। নারী ও শিশুদের দাস করা হতো।
ঘরবাড়ি, মসজিদ, গির্জা, মন্দির, গ্রন্থাগার সবকিছু আগুনে পুড়িয়ে দেওয়া হতো। পারস্যের মারভু শহরে 5 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল বলে ইতিহাসে উল্লেখ আছে। নিশাপুর শহরে হত্যাকাণ্ডের পর নিহতদের মাথার খুলি দিয়ে 3টি আলাদা পিরামিড তৈরি করা হয়েছিল। বাগদাদ ধ্বংস ছিল মানব সভ্যতার ইতিহাসে অন্যতম বড় ক্ষতি। সেই সময়ের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বাগদাদে মঙ্গল আক্রমণের সময় হাজার হাজার বই ও পাণ্ডুলিপি টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয়েছিল। বলা হয় নদীর পানি কালো হয়ে গিয়েছিল বইয়ের কালিতে। শত শত বছর ধরে সংগৃহীত জ্ঞান একদিনেই চিরতরে নষ্ট হয়ে গিয়েছিল। খলিফাকে হত্যা করা হয়েছিল অত্যন্ত নিষ্ঠুরভাবে। চেঙ্গিস খানের নারীদের প্রতি আচরণ ছিল তার জীবনের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এই বিষয়টি নিয়ে ইতিহাসবিদরা বিস্তারিত আলোচনা করেছেন। চেঙ্গিস খানের প্রধান স্ত্রী বোরতেকে বিয়ের অল্প কিছু দিনের মধ্যেই মেরকিত গোষ্ঠী অপহরণ করে নিয়ে যায়। বোরতে বন্দী অবস্থায় দীর্ঘদিন কাটিয়েছিলেন এবং সেই সময় তাকে মেরকিত যোদ্ধাদের সঙ্গে জোরপূর্বক থাকতে বাধ্য করা হয়েছিল। চেঙ্গিস খান পরে তাকে উদ্ধার করেন, কিন্তু বোরতে ফিরে আসার কিছুদিনের মধ্যেই তার প্রথম পুত্র জোচির জন্ম হয়। এই সন্তান চেঙ্গিস খানের কিনা এই সন্দেহ তার মনে আজীবন ছিল। যদিও তিনি জোচিকে নিজের পুত্র হিসেবে স্বীকার করেছিলেন, কিন্তু তাদের সম্পর্ক কখনোই উষ্ণ হয়নি। চেঙ্গিস খানের হারেমে কয়েক হাজার নারী ছিলেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে। প্রতিটি যুদ্ধ জয়ের পর বিজিত অঞ্চলের সবচেয়ে সুন্দরী নারীদের বাছাই করে তার কাছে পাঠানো হতো। এই নারীরা কেউই স্বেচ্ছায় আসতেন না, তাদের পরিবার থেকে জোর করে ছিনিয়ে নেওয়া হতো। অনেক নারীর স্বামী, পিতা বা ভাইকে তাদের সামনেই হত্যা করা হয়েছিল এবং তারপর তাদের চেঙ্গিস খানের হারেমে পাঠানো হয়েছিল। এই নারীদের জীবন ছিল সম্পূর্ণ স্বাধীনতাহীন। তারা ছিলেন চেঙ্গিস খানের ব্যক্তিগত সম্পত্তি। হারেমের নারীদের কঠোর শ্রেণীবিভাগ ছিল। উচ্চ মর্যাদার নারীরা স্ত্রীর মর্যাদা পেতেন, তাদের গর্ভের সন্তানরা উত্তরাধিকারের যোগ্য বিবেচিত হতো। দ্বিতীয় শ্রেণীর নারীরা রক্ষিতা হিসেবে থাকতেন, তাদের সন্তানরা কোনো উত্তরাধিকার পেত না। সাধারণ বন্দী নারীরা দাসীর জীবনযাপন করতেন, তাদের যে কোনো মঙ্গল সেনার কাছে দিয়ে দেওয়া হতো। আধুনিক বিজ্ঞান ও জিনতত্ত্বের গবেষণা চেঙ্গিস খানের যৌন জীবনের একটি অবিশ্বাস্য চিত্র তুলে ধরেছে। 2003 সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে মধ্য এশিয়া থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত বিশাল অঞ্চলের প্রায় 1,60,00,000 পুরুষের ডিএনএতে একটি বিশেষ ওয়াই ক্রোমোজোম রয়েছে, যা চেঙ্গিস খান ও তার বংশধরদের সঙ্গে মিলে যায়। এর মানে হল বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 0.5% মানুষ চেঙ্গিস খানের প্রত্যক্ষ বংশধর। এই সংখ্যা কেবল তখনই সম্ভব যদি চেঙ্গিস খান এবং তার পুত্ররা হাজার হাজার নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকেন। চেঙ্গিস খান বিজিত রাজা ও শাসকদের স্ত্রী ও কন্যাদের নিজের হারেমে নিয়ে আসাকে বিজয়ের অংশ মনে করতেন। এটি ছিল পরাজিত পক্ষকে সম্পূর্ণরূপে অপমানিত করার একটি কৌশল। রাজপরিবারের নারীরা যখন চেঙ্গিস খানের হারেমে যেতেন, তখন তাদের সঙ্গে থাকা সেবিকা ও দাসীদেরও নিয়ে যাওয়া হতো। এভাবে একটি পরাজিত রাজ্যের সম্মান সম্পূর্ণভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হতো। চেঙ্গিস খানের সেনাবাহিনী যুদ্ধ জয়ের পর বিজিত শহরে ব্যাপক লুটপাট ও নারী নিপীড়ন চালাত। এটি ছিল সেই সময়ের যুদ্ধের একটি স্বীকৃত অনুষঙ্গ এবং চেঙ্গিস খান এই নিষ্ঠুরতাকে তার সৈন্যদের পুরস্কার হিসেবে বিবেচনা করতেন। যুদ্ধের পর লুটের মালের মতো নারীদের ভাগ করে দেওয়া হতো সেনা কর্মকর্তাদের মধ্যে। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার স্ত্রী ও রক্ষিতাদের উত্তরাধিকার সূত্রে পুত্রদের মধ্যে ভাগ করে দেওয়ার রীতি ছিল। এটি ছিল সেই সময়ের মঙ্গল সংস্কৃতির অংশ। বড় পুত্র পিতার প্রথম স্ত্রী ছাড়া বাকি সব স্ত্রী ও রক্ষিতাদের নিজের হারেমে নিতে পারতেন। এই রীতি পরিবারের ভেতরেই ভয়াবহ নৈতিক অবক্ষয় তৈরি করেছিল। চেঙ্গিস খানের পুত্র চাকতাই তার পিতার মতোই নারী সম্পর্কে ছিলেন লালসাপরায়ণ। আরেক পুত্র তলুই ছিলেন মদ্যপায়ী এবং নারীশক্ত। এই বৈশিষ্ট্যগুলো স্পষ্টতই পিতার কাছ থেকে পাওয়া।